হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের একটা অসাধারণ কবিতা নিয়ে এসেছি। যে কবিতাটা লিখেছিলেন ওয়াল্টার ডেলামেয়ার, একজন মিস্টিক কবি। তিনি ছিলেন একজন ইংরেজ কবি। তার জন্ম হয়েছিল 1873 সালে এবং মৃত্যু 1856 সালে। তিনি মেনলি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কবিতা লিখেছিলেন, গল্প লিখেছিলেন। তো তারই একটা কবিতা সামওয়ান নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এই সামওয়ান কবিতাটা ভীষণই সোজা যদি তোমরা ভাবো, আবার যদি তার খুব গভীরে যাও তাহলে কবিতাটা হচ্ছে একেবারে অনবদ্য অসাধারণ কবিতা এবং গোটাটা হচ্ছে রহস্য দিয়ে ঘেরা কবিতা। এখন কবিতাটা বিশ্লেষণ না করলে বুঝতে পারবে না, তবে মাঝখানে ভেবো না কবিতাটা কমপ্লিট হয়ে গেল, কারণ লাস্টে একটা গল্প দিয়ে আমি কবিতাটা শেষ করব। একটা গল্প বলবো আমি। বেশ, তাহলে আসা যাক। এই কবিতাটা আগেই তোমাদের বললাম মিস্টিক পোয়েম, অর্থাৎ এটা হচ্ছে রহস্যে ঘেরা কবিতা। গোটাটার মধ্যে একটা রহস্য আছে। কবিতাটার নামে প্রথমেই আছে সাম ওয়ান, কোনো একজন। আচ্ছা ভেবে দেখো, তোমাকে ধরো তোমার কোনো বন্ধু এসে বলল যে কিরে কি খবর, তোদের টিচার্স ডেতে কি কি সব সেলিব্রেট করবি না করবি, সব গোপন তথ্য কাউকে বলবি না বলেছিলিস, আমি কিন্তু সব জেনে নিয়েছি। তাই বলে তোমাকে সব সে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলে ফেললো। তুমি তখন বলবে অদ্ভুত ব্যাপার, এটা তো প্রচণ্ড সিক্রেট ঘটনা, আমরা 4-5 জনই জানি, আর কারো জানার কথা নয়। তোকে কে বললো বল? বলবে কে বললো সেটা তো বলবো না, বল না কে বললো। তখন তুমি বলছো কেউ একজন বলেছে। এই যে কেউ একজন বলেছে কথার মানে হচ্ছে সাম ওয়ান। কেউ একজন মানে সামওয়ান। এইবার তুমি সারা দিনই কিন্তু ভাববে কেউ একজন বলল, কে সেই ব্যক্তি, কে সেই ব্যক্তি, ছাত্রটা কে? তুমি কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে থেকে গেলে। এই সামওয়ান শব্দটার মধ্যে একটা ধোঁয়াশা আছে, কেউ একজন। কিন্তু পার্টিকুলার ভাবে নাম বলে দিলে সমস্যার সমাধান হয়ে যেত। এখানে সেই কবিতাটা কিন্তু তাই, সামওয়ান মানে হচ্ছে পার্টিকুলার কোনো নাম নেই। দেখো তাহলে কবিতাটা শুরু হচ্ছে কিভাবে? কবিতাটা শুরু হচ্ছে একটা রহস্যে ঘেরা একটা আবরণ দিয়ে। নামকরণটাই হচ্ছে সামওয়ান। এই কবিতাটায় আমরা পাচ্ছি ন্যারেটরকে, যিনি ঘরের মধ্যে আছেন এবং সেখানে তিনি শুনতে পাবেন কে যেন তার ঘরের দরজায় কড়া নাড়ল এবং চলে গেল। এই নিয়ে কবিতাটা, ব্যাস সামান্য ঘটনা। কিন্তু গোটা পরিবেশটা কিন্তু আধা ভৌতিক একটা পরিবেশ। আমি বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে। আরেকটা কথা বলে রাখি, এই কবিতাটায় কবি মানে যিনি কথা বলছেন ন্যারেটর, তিনি কিন্তু সলিলকি করছেন। সলিলকি কথার মানে হচ্ছে নিজের সাথে নিজে কথা বলা। ক্লাস 6-এ তোমরা একটা কবিতা পড়েছিলে দ্য ব্লাইন্ড বয়। সেই ব্লাইন্ড বয় মনে পড়ছে? সেই ব্লাইন্ড বয় কিন্তু ব্লাইন্ড বয় নিজেই বলছে আমি আমার রাজ্যের রাজা। তা তিনি কিন্তু নিজের সাথে নিজে কথা বলছিলেন, ওটা সলিলকি। তা এই কবিতায় কবি কিন্তু একটা সলিলকি করছেন, নিজের সাথে নিজে কথা বলছেন। তিনি প্রথমে কবিতাটা একটু বলে দিই, অসাধারণ কবিতা, লাস্টে একটা গল্প দিয়ে শেষ করব, ধৈর্য হারিও না। প্রথমেই তিনি বলছেন সামওয়ান কেম রানি কেম নকিং, সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর। উই কথার মানে হচ্ছে খুব ছোট, আর স্মল মানে হচ্ছে ছোট। তার মানে তিনি বলছেন কেউ একজন এলো, এসে আমার দরজায়, ছোট্ট দরজায় যেন কড়া নাড়লো বলে মনে হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে এখানে যিনি কথাটা বলছেন ন্যারেটর, তিনি কিন্তু ছোট্ট কোনো কুঁড়ে ঘরে বা কটেজের মধ্যে থাকেন, কারণ দরজাটা কিন্তু খুবই ছোট। আমরা প্রথম লাইনেই পরিষ্কার তিনি একটা ছোট্ট ঘরের মধ্যে থাকেন, পরিষ্কার। কারণ যার দরজা ছোট খুবই,
যার খুবই ছোট একটা দরজা, তার বাড়িটাও বড় হতে পারে না, তা একটা ছোট্ট তিনি ঘরের মধ্যে তিনি থাকেন। তিনি বলছেন, আবার পরের লাইনে বলছেন, সামওয়ান কেম নকিং, আমি নিশ্চিত কে যেন একজন এলো বলে মনে হচ্ছে। এই দেখো তোমরা এখানে দেখো, বলছে কেম নকিং, আবার পরের লাইনে বলছে কেম নকিং। এটা হচ্ছে এন্ড রাইম। এ দেখো এখানে বলছে কেম নকিং, আবার 3 নম্বর লাইনে বলছে কেম নকিং। তোমরা আগে একটু পজ করে আগে কবিতাটার প্রত্যেকটা লাইনকে, 16টা লাইন আছে, পাশে নাম্বারিং করে নাও, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে প্রথম লাইনে ধরো তোমার বলছে সামওয়ান কেম নকিং 1 নম্বর, অ্যাট মাই উই স্মল ডোর এটা 2 নম্বর, এরকম ভাবে করে নাও। তা প্রথম লাইনে বলছে সামওয়ান কেম নকিং, তারপরে 3 নম্বর লাইনে বলছে সামওয়ান কেম নকিং। এ দেখো নকিং শব্দটা রিপিট হচ্ছে, এটা হচ্ছে লাস্টের অন্তমিল, এটাকে বলা হচ্ছে এন্ড রাইম। বলছে কেউ যেন এলো আমার দরজায় কড়া নাড়ল, সামওয়ান কেম নকিং, আই এম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত আমি নিশ্চিত আমি নিশ্চিত কেউ যেন এলো এবং দরজায় কড়া নাড়ল। তার মানে তিনি 100% নিশ্চিত যে কেউ তার দরজায় এসে কড়া নাড়ল। আমরা যেমন অনেক সময় বলি আমি যাব যাব যাব, তার মানে তুমি কি করছো, তুমি তোমার যাওয়ার ব্যাপারে একটা জোর দিচ্ছ, এইটাকে বলা হচ্ছে ইংরেজিতে এমফ্যাসাইজ করা। ঠিক সেরকম ভাবে লেখক জোর দিয়ে বলছেন আমি ঠিক শুনেছি ঠিক শুনেছি ঠিক শুনেছি, আমি একেবারে পুরোপুরি নিশ্চিত 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 কেউ যেন আমার দরজায় কড়া নাড়ল। এটা এমফ্যাসাইজ করা হলো শিওর 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 বলে, পরিষ্কার? বলছে আই লিসেন্ড, আমি শুনলাম কেউ যেন কড়া নাড়ল। আই ওপেন্ড, তিনি তখন দরজাটা খুললেন। যেই তিনি খুললেন, তুমি দরজা খোলার পর কি করবে, তুমি একবার দরজা খুলে সামনেই যদি কাউকে দেখতে না পাও, তুমি একবার এমনি করে বাঁ দিকে দেখবে, না পেলে ডান দিকে দেখবে। এক্স্যাক্টলি তিনি কি করলেন, তিনিও তাই করলেন। আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, আমি একবার বাঁ দিকে তাকালাম, কাউকে পেলাম না, তখন একবার ডান দিকে তাকালাম এবং সেখানেও কাউকে দেখতে পেলাম না। বলছে বাট নট, এখানে নট মানে হচ্ছে নাথিং, বাট নট, দেয়ার ওয়াজ এ স্টিরিং, যখন কাউকে দেখতে পেলাম না তখন আমি গাছপালার দিকে তাকালাম। তার মানে যে পরিবেশে আমরা দেখতে পাচ্ছি ন্যারেটর থাকছেন, তার আশেপাশে কিন্তু জঙ্গল ঘেরা একটা পরিবেশ, এবং সেখানে জঙ্গল প্রচুর গাছপালা আছে। আর সিনটা কখনকার জানো, সিনটা হচ্ছে রাত্রের ঘটনা। তা রাত্রেবেলায় তিনি তখন কি করলেন, তিনি তখন একবার এমনি করে তাকিয়ে দেখলেন এবং দেখলেন যে যে গাছ আছে, কেউ যদি বেরিয়ে যায় দরজায় কড়া নেড়ে, তুমি দেখবে গাছপালাগুলো একটু নড়বে, নড়ে না? কিন্তু দেখা যাচ্ছে তিনি দেখলেন যে দেয়ার ওয়াজ এ, বলছে বাট নট দেয়ার ওয়াজ এ স্টিরিং, স্টিরিং মানে নড়ানড়ি করা, কিন্তু আমি কোনো মুভমেন্ট বা নড়ানড়ি করা কিছু দেখতে পেলাম না, গাছপালার নড়া দেখতে পেলাম না। ইন দ্য স্টিল ডার্ক নাইট, সেই ডার্ক নাইট অন্ধকার রাত্রে, স্টিল সবই যেন শান্ত, তার মানে গাছপালা কোনো কিছু নড়ছে না, সব শান্ত। তার পরের লাইনে এখানে তোমরা একটা জিনিস দেখো, এখানে এই যে নকিং শব্দটার, নকিং শব্দটার যদি নক শব্দটার তুমি যদি লাস্টের 4টে লেটারকে নাও কিং, আর এখানে স্টিরিং এর রিং, একটা দেখো উচ্চারণগত একটা মিল পাচ্ছ তো, এই উচ্চারণগত বা সাউন্ডের যে মিল পাচ্ছ, এটা কিন্তু গোটা নকিং শব্দটা যেমন আগে আমরা পেলাম 1 আর 3 নম্বরে নকিং নকিং মিল পেলাম, এখানে কিন্তু আমরা গোটাটা মিল পাচ্ছি না, আমরা একটা শব্দের জাস্ট কয়েকটা লেটারের মিল পাচ্ছি। নকিং এর এই যে কিং আর এখানে স্টিরিং এর রিং, ঠিক আছে? এইটা, এবং পরে পাবো আবার হুইসলিং এর লিং, 13 নম্বরে হুইসলিং এর লিং। এই যে একটা শব্দের মাঝখানে কাটা কয়েকটা লেটারকে নিয়ে আমরা উচ্চারণগত মিল পাচ্ছি, এটাকে বলছে স্লান্ট রাইম। মনে থাকবে কি বলে, স্লান্ট
রাইম। ক্লিয়ার? এইবার ঘটনা ঘটছে কি, তিনি যখন দেখলেন এদিক ওদিক তাকিয়ে ওখানে কেউ নেই, তখন তিনি একটু দাঁড়িয়ে থাকলেন আর শুনতে পেলেন কতগুলো শব্দ। আচ্ছা, রাত্রেবেলায় তুমি যদি ঘড়ির কোনো আওয়াজ শুনতে পাও, তার মানে কি পরিবেশটা খুব শান্ত নয়? কারণ তুমি দিনের বেলায় তো কোনো শব্দ শুনতে পাবে না ঘড়ির আওয়াজে টিকটিক, তাই না? ঠিক তাই এখানে তিনি শুনতে পাচ্ছেন যে অনলি দ্য বিজি বিটল, মানে ব্যস্ত, বিজি মানে ব্যস্ত, বিটল, বিটল কথার মানে হচ্ছে গুবরে পোকা। তোমরা জানো গুবরে পোকা কি জিনিস? গুবরে পোকা হচ্ছে গোবরে এক ধরনের মোটা একটা পোকা থাকে, সেই পোকাগুলো। ওরা কি করছে তখন? ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল মানে হচ্ছে দেখবে মানে ওয়াল মানে হচ্ছে তোমার দেওয়াল, দেওয়ালের মধ্যে ওরা এমনি করে লাফ মারলো, দিয়ে ছিটপটাং হয়ে পড়ে গেল। আর যখনই একবার লাফ মারলো দেওয়ালে, তখন পিঠের ধাক্কায় একটা টক করে আওয়াজ হলো, দিয়ে উল্টে পড়ে গেল। আবার একটা ধাক্কা মারলো, আবার উল্টে পড়ে গেল। আর যদি একসঙ্গে অনেক গুবরে পোকা থাকে তাহলে টকাটক টকাটক টকাটক, ধাক্কা মারবে উল্টে পড়বে, ধাক্কা মারবে উল্টে পড়বে। এটা হচ্ছে ট্যাপ ট্যাপিং। ঠিক আছে? তিনি শুনতে পেলেন গুবরে পোকাগুলো অনবরত ট্যাপ ট্যাপিং করছে, দেওয়ালে টোকা মারছে, ধাক্কা মারছে আর উল্টে উল্টে পড়ে যাচ্ছে। অনলি ফ্রম দ্য ফরেস্ট, আর সেই ফরেস্টের মধ্য থেকে তিনি শুনতে পেলেন দ্য স্ক্রিচ আউলস কল, মানে আউল, আউল মানে কি? পেঁচা, পেঁচার ডাক শুনতে পেলেন। আর কি শুনতে পেলেন? অনলি দ্য ক্রিকেট হুইসলিং। আর ক্রিকেট মানে জানো? ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা, গ্রাম অঞ্চলে এগুলো দেখতে পাবে জঙ্গলের মধ্যে। আর সেই ঝিঝি পোকার সেই ঝিঝি ডাক তিনি শুনতে পেলেন। তাহলে তিনি কি কি শুনতে পেলেন? একটা হচ্ছে গুবরে পোকার ট্যাপ ট্যাপিং, 2 নম্বর শুনতে পেলেন আউলসের স্ক্রিচ অর্থাৎ চিৎকার, আর 3 নম্বর শুনতে পেলেন যেটা, সেটা হচ্ছে ক্রিকেটের হুইসলিং, ক্রিকেটের হুইসলিং। আর কি? হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, আর সেই সঙ্গে ডিউ ড্রপ, ডিউ ড্রপ কথার মানে হচ্ছে তোমার, ডিউ ড্রপ হচ্ছে তোমার, বলতে পারবে কেউ ডিউ ড্রপ কি জিনিস? পারবে না? শিশির, শিশিরের ফোঁটা চুইয়ে চুইয়ে পড়ছে। তোমরা দেখবে শিশিরের শব্দ কিন্তু শোনা যায় না, কিন্তু যদি জলের উপর ফোঁটাগুলো পড়ে তখন কিন্তু তোমরা একটা শব্দ পাবে, আদারওয়াইজ তোমরা কিন্তু পাবে না। ঠিক আছে? তাহলে তিনি এখানে শুনতে পেলেন কি কি জিনিস? বিটল, গুবরে পোকার ট্যাপ ট্যাপিং, আউলের স্ক্রিজিং, আর ক্রিকেটের হুইসলিং, আর ডিউ ড্রপ ফল করছে যখন জলের মধ্যে, তখন একটা টপ 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 একটা আওয়াজ। তার মানে বোঝা যাচ্ছে পরিবেশটা কতটা শান্ত। সো আই নো নট হু কেম নকিং, তাই আমি বুঝেই উঠতে পারলাম না আদৌ কে যে এসেছিল। অ্যাট অল, অ্যাট অল, অ্যাট অল, তার মানে কি? আদৌ কি কেউ এসেছিল? আদৌ কি কেউ এসেছিল? আদৌ কি কেউ এসেছিল? তার মানে তিনি বলতে চাইছেন যে এই দরজায় কেউ কড়া নাড়ল। কবিতার শুরুতে তিনি বলছেন আমি 100% নিশ্চিত কে কড়া নাড়ল, কারণ আমি ভুল শুনিনি, আমার কান ভুল শোনেনি। পরে তিনি লাস্ট লাইনে বলছেন আমি কি আদৌ ঠিক শুনেছি? আদৌ ঠিক শুনেছি? আদৌ ঠিক শুনলাম? তার মানে কোথাও যেন তার একটা সন্দেহ। তাহলে কবিতাটা শুরু হয়েছে তার নিশ্চয়তা দিয়ে, দৃঢ় চেতনা দিয়ে আমি ঠিক শুনেছি। পরে সেটা পরিণত হয়ে গেল কিসে? তার ডাউটনেস, তার সন্দেহে পরিণত হয়ে গেল। ঠিক আছে? এবং কবিতাটা এখানে শেষ হলো। একটা কথা বলে রাখি, এখানে দেখো তোমরা 12 নম্বর লাইনে আছে কল, 14 নম্বরে আছে ফল, আর 12 নম্বরে আছে কল, 14 নম্বরে আছে ফল, আর 16 নম্বরে আছে অল। একটা সাউন্ডের মিল পাচ্ছ না? এই মিলটাকেও কিন্তু বলছে, যেহেতু লাস্টের সাউন্ডের মিল পাচ্ছ, তাই সেটাকে বলছে এন্ড রাইম। মনে থাকবে? বেশ। এখন বিষয়টা যেটা দাঁড়ালো,
তোমাদের আমার কোয়েশ্চেন থাকলো, কেউ দরজায় কড়া নাড়লো, কিন্তু তিনি বলছেন কে নাড়লো আমি জানি না, কিন্তু কেউ নাড়লো। তোমাদের কি কোনো প্রশ্ন আছে আমার কাছে? নেই। বেশ, তাহলে কে নাড়লো তোমাদের কিছু মনে হচ্ছে? তাও বুঝতে পারছো না। বেশ, আচ্ছা দেখো তো, তুমি হয়তো ঘরের মধ্যে ঘুমিয়ে আছো। এমন হয় কখনো কখনো যে মনে হলো সে যেন ডাকলো বলে মনে হলো না, হঠাৎ করে ঘুম ভেঙে গেলে হয়, তখন তুমি বেরিয়ে গেলে, বেরিয়ে গিয়ে গেটটা খুললে, কিন্তু তুমি কাউকে দেখতে পেতেও পারো, নাও পারো। হয় এরকম তো? এক্স্যাক্টলি এখানে তাই ঘটনা ঘটেছে। হয়তো তিনি ঘুমের মধ্যে ছিলেন এবং সেই জন্য তার মনে হয়েছে এমন কোনো ঘটনা, অথবা এমনটাও হয় কখনো কখনো তিনি বাড়িতে একা ছিলেন, রাত্রের ঘটনা, আর তখন তিনি আধ ঘুমন্ত অবস্থায় হয়তো ছিলেন। তুমি যদি বাড়িতে সবাই মিলে থাকো তুমি দেখবে কিছু বুঝতে পারছো না, কিন্তু বাড়িতে যদি তুমি একা থাকো তখন দেখবে তোমার মনে হবে আরে একটা কিরকম পায়ের শব্দ শুনলাম বলে মনে হলো, একটা নূপুরের আওয়াজ শুনলাম বলে মনে হলো, মনে হয়, অথবা দরজায় কে যেন মনে হচ্ছে ঠক ঠক করলো মনে হলো। আসলে তা নয়, ওটা তোমার ভিতরের আতঙ্ক তোমার মধ্যে তৈরি করছে। মনে হয় এটা তোমার একাকিত্ব বোধ, বাড়িতে একা থাকার জন্য এটা হয়, এটাও হতে পারে। ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা গল্প বলবো বলেছিলাম। দেখো, আমি আগে তোমাদের উপর ছেড়ে দিলাম সামওয়ান, যদি কেউ এসে থাকে তিনি তাকে দেখতে পেলেন না, কারণ ওখানে কেউ স্টিরিং করলো না, মানে গাছপালা নড়ানড়ি করলো না, তাহলে যে এসেছিল সে কি তাড়াতাড়ি চলে গেল আর সে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, উধাও হয়ে গেল? মেবি হতে পারে। যদি সে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, উধাও হয়ে যায়, তাহলে সে কোনো ইনফার্নাল অশরীরী, ক্লিয়ার। কিন্তু অশরীরী হলে দরজায় কড়া নাড়বে কি করে, তাই না? বেশ, তাহলে তোমরা কি কোনো অনুমান করতে পারছো কে এসেছিল? পারছো না? বেশ, ঠিক আছে। আমি তাহলে এবার বলেছিলাম একটা গল্প বলবো, সেই গল্প দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আমার অনুমান, কারণ এটা কল্পনা। কারণ রাইটার কিন্তু আমাদেরকে ক্লিয়ারলি বলেননি সামওয়ানটা কে, তাই আমি আমার মনের মতো করে তৈরি করে নিচ্ছি। এই সামওয়ান কবিতাটা যখন লেখা হয় তখন 1902 সাল, তার আরো কয়েক বছর পর তিনি লিখেছিলেন আরেকটা কবিতা। সেই কবিতাটার নাম হচ্ছে দ্য লিসনার্স বা লিসেনার্স, অর্থাৎ শ্রোতারা। এই দুটোর মধ্যে আমি মিলিয়ে দিচ্ছি, তাহলে একেবারে তোমাদের জলের মতো পরিষ্কার কবিতাটা। ওই কবিতায় আমরা পাচ্ছি যে ঘোড়া নিয়ে একজন ট্র্যাভেলার এলেন, এবং সেই ট্র্যাভেলার এসে পথিক, ট্র্যাভেলার মানে তিনি একটা দরজার সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি দরজার সামনে তিনি ঠক ঠক করে নক করলেন, দরজায় কড়া নাড়লেন এবং বললেন, ইজ দেয়ার এনিবডি দেয়ার, ভিতরে কেউ আছো? তিনি কোনো উত্তর পেলেন না। পরিবেশটা এতটাই শান্ত, ওটাও কিন্তু রাত্রের ঘটনা, কিন্তু এটা আমরা এই যে সামওয়ান কবিতা পাচ্ছি এটা হচ্ছে ডার্ক নাইট, আর ওটা হচ্ছে মুনলিট নাইট, চন্দ্রালোকিত রাত্রি ছিল। ঠিক আছে, এবার যখনই তিনি বললেন ইজ দেয়ার এনিবডি দেয়ার, ভিতরে কেউ আছো, তখন ভিতর থেকে কোনো উত্তর এলো না, আর পরিবেশ এতটাই শান্ত যে শোনা যাচ্ছিল শুধু ঘোড়ার তোমার ওই ঘাস খাওয়ার শব্দ। কিছুক্ষণ পর সঙ্গে সঙ্গে তার যখনই তিনি ঠকঠক করলেন, মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে চলে গেল, ডানা ঝাপটে শব্দ করে। তোমরা ভূতের গল্প টল্প বা সিনেমা দেখেছো? সিনেমা দেখেছো? সিনেমাতে দেখো না যে একটা আওয়াজ করে কিরকম একটা পাখিটা কি চলে গেল, হয় গা ছমছম করে ওঠে, এক্স্যাক্টলি সেরকম একটা ঘটনা তৈরি হলো। তিনি সেকেন্ড টাইম কি করলেন, কিছুক্ষণ থাকার পর তিনি আবার একবার আওয়াজ করলেন, নক করলেন দরজায় এবং বললেন, ইজ দেয়ার এনিবডি দেয়ার, ভিতরে কেউ আছো? তখনও তিনি কোনো উত্তর পেলেন না। এবার তিনি বুঝতে পারছেন ভিতরে এই যে আমাদের সিঁড়ি, এই সিঁড়ির
এইখানে কে যেন দরজার ভিতরে একের পর এক এসে জড়ো হচ্ছে, আর দরজার বাইরে তিনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন ভিতরে কেউ আছো, কিন্তু কোনো উকিও মারে না, সাড়াও দেয় না। আচ্ছা, তোমার গেটের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে কেউ কথা বলে ফিস 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 করে বা দাঁড়িয়ে থাকে, তুমি বাইরে থাকো, তুমি বুঝতে পারবে না তোমাকে গেট খুলছে না কিন্তু দাঁড়িয়ে আছে? পারবে না? এক্স্যাক্টলি সেরকমই ঘটনা। ওরা যেন কিছু একটা বলছে বলে মনে হচ্ছে, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু সে গেটের উল্টো দিকে আছে, আর ট্রাভেলার আছেন গেটের বাইরে। ঠিক আছে, তিনি একটু রেগে গেলেন, তারপরে কেউ আছে কিন্তু আমাকে খুলছে না। তোমাকে যদি কেউ থাকা সত্ত্বেও না খুলে তুমি রেগে যাবে না? এক্স্যাক্টলি তাই ঘটনা হলো। তিনি আরো রেগে গেলেন এবং খুব জোরে তিনি কি করলেন, স্মোট করলেন, মানে খুব জোরে ঠক 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 করলেন। দিয়ে আবার একই কথা, ইজ দেয়ার এনিবডি দেয়ার, ভিতরে কেউ আছো? কোনো উত্তর নেই। তখন তিনি রেগে গিয়ে কোনো কথা, মানে তখন তিনি রেগে গিয়ে বললেন একটাই কথা, টেল দেম আই কেম and no one answered that I kept my word. তার মানে ওদের বলো আমি এসেছিলাম, আমি কিন্তু আমার কথা রেখেছি। তার মানে কি বোঝা গেল বলো তো? মেলাও, বুদ্ধি থাকলে মিলিয়ে নাও দেখি। আমরা ব্যাপারটাকে এরকম ভাবে নিতে পারি এবার। তার মানে আমরা ধরতে পারি যে সামওয়ান কবিতায় যে ভিতরে আছে ন্যারেটার, তিনি শুনতে পেয়েছিলেন কে যেন ডাকলো। ক্লিয়ার? আর এই কবিতায় আমরা বুঝতে পারছি বাইরে থেকে কেউ ডাকলো কিন্তু ভিতর থেকে সাড়া দিচ্ছে না। একটু উল্টো না? বেশ, তাহলে তোমরা এবার মেলাও। ধরে নিতে পারি, আমরা ধরে নিতে পারি কিন্তু এটা ঠিক আছে, হয়তো বহু বছর আগে এই ট্র্যাভেলার, লিসনার্স কবিতার যে ট্র্যাভেলার, 2 নম্বর যে গল্পটা বললাম, ওই ট্র্যাভেলার তিনি বহু বছর আগে এই যে সামওয়ান কবিতার যে ন্যারেটার, তার বাড়িতে কোনোদিন এসেছিলেন এবং তাদের কাউকে কথা দিয়েছিলেন যে আমি একদিন আসবো, আজকে চলে যাই, আমি আসবো। ক্লিয়ার? তখন বাড়িতে হয়তো অনেকজন ছিলেন। তারপর যখন তিনি অনেক বছর পর সেই বাড়িতে এলেন, তখন হয়তো দেখা গিয়েছে বাড়ির সবাই মারা গিয়েছে এবং বাড়িতে তখন একজন ব্যক্তি জীবিত আছেন, আর তিনি যেহেতু একাকিত্বের মধ্যে আছেন, রাত্রে ঘুমিয়ে পড়েছেন, আর অন্ধকার পরিবেশ, তিনি আধ ঘুমন্ত অবস্থায় শব্দ শুনেছেন। তিনি সাহস করেননি, হয়তো ঠিক শুনেছি কি ঠিক শুনিনি, যাই হোক তিনি বেরোলেন, তার আগে তিনি চলে গিয়েছেন শব্দ পাননি বলে। ভাবলেন হয়তো লোকটা ঘুমিয়ে পড়েছে, যে যারা ভিতরে আছে তিনি হয়তো জানেনও না তারা মারা গিয়েছে সবাই, কেবল একজন জীবিত। তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর তিনি হয়তো ভাবলেন আবার আমি পরে আসবো কোনোদিন, দিয়ে পরে আসবো বলে মাঝখানে হয়তো দেখা গিয়েছে তাদের অনেকগুলো বছর কেটে গিয়েছে। দিয়ে যখন তিনি আবার অনেকগুলো বছর পর যখন রিটার্ন এলেন তিনি, তখন তিনি দরজায় আবার টোকা মারলেন। সেখানে শুরু হচ্ছে লিসনার্স কবিতাটা, এবং তিনি বললেন ওদের বলে দিও আমি এসেছিলাম। মানে ওই যে একজন ছিলেন সামওয়ান কবিতায়, আজ তিনিও আর বেঁচে নেই, তিনিও আজ মৃত। তাই ওই যারা আগে মারা গিয়েছে তাদের সঙ্গে তিনিও যোগদান করে ওখানে দাঁড়িয়ে আছেন আর ফিসফিস করছেন। ক্লিয়ার? সামওয়ানটা আগে লেখা, লিসনার্স পরে লেখা। পরিষ্কার? এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত দিলাম। বেশ বেশ, আচ্ছা তোমরা কি কবিতাটা বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। ওকে, বেশ। আমার কবিতা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি এক্সপেক্ট করছি তোমরা কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর ভালো না লাগলে কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে? গড ব্লেস ইউ। ঈশ্বর সবার মঙ্গল করুন। ভালো থেকো।